ডক্টর ইউনূস সরকার এই দেশটাকে যে জাহান্নাম বানিয়ে ছাড়বে, এটা অনেক দিন ধরেই অনেকে বলছেন, আমরাও নানান সময় বলছি যে দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, তার একেবারে মানে এটা ছাড়া তার তো আর কোনো পথ নাই। সেখানে আসছেই হলো ব্যবসা বাণিজ্য তার করার জন্য, তার আখের গোছানোর জন্য, এবং আখের 85 বছর বয়সে তিনি আরো 50 বছর 130-40 বছর বাঁচবেন, সেই জায়গা থেকে তিনি এই দেশটাকে তিনি একেবারেই মানে ব্যবসার ফিল্ড হিসাবে তো অনেক আগেই বেছে নিয়েছেন যে এই দেশের মানুষ গরিব যতদিন থাকবে, যতদিন অসহায় মানুষ থাকবে, ততদিন সুদের ব্যবসা করা যাবে, গ্রামীণ ব্যাংক শোনোই গ্রামীণ ব্যাংকের উন্নতি হবে। সেই জায়গাটা যে এখন দিনকে দিন আরো ক্লিয়ার হচ্ছে, তার নিজের যারা পেয়ারের লোক, তার স্নেহভাজন, যাদেরকে তারা মাস্টার মাইন্ড বলতেন, তারা বলতে শুরু করেছে। গত কিছুদিন ধরে আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যে দেশের বাইরে যারা ব্লগার আছেন, তারাও যারা এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, বলছেন যে এই সরকারের জন্য প্রয়োজনে একসাথে দেশে ফিরবেন, তাদেরও সুর পাল্টে গেছে, এবং তার নিজের ভেতরে আশেপাশে যারা আছে তাদের সুর পাল্টে গেছে, এবং এইটা আলটিমেটলি দেশটাকে একটা মানে বিশ্রী অবস্থায় নেয়ার জন্য, এছাড়া তো তার কোনো এক্সিটও নাই। আমেরিকা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা একে একে বিভিন্ন কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আমেরিকা তাকে বসিয়েছিল, আমেরিকার স্বার্থ হাসিল, আমেরিকা মুখ ফিরিয়ে নিবে। এবং আমরা বলেছি যে আমেরিকা শুধু আমাদের কথা না, শোয়েব চৌধুরী আপনাদেরকে বলেছেন, ব্লিজের সম্পাদক, যে আমেরিকা যাকে তুলে কোনো একটা কাজে, কোনো একটা প্রজেক্টে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি উদাহরণ হলো তাকে সেইভাবেই নামায়। তো ডক্টর ইউনূসের এখন তার এই গ্রামীণ ব্যাংক বগলে নিয়ে তিনি বসে থাকুক। প্রবলেমটা হয়েছে সবচেয়ে বেশি, তিনি আওয়ামী লীগ হ্যান্ডেল করতে গিয়ে তিনি বুঝতেই পারেন না এই আওয়ামী লীগ কি। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলকে শেষ করার যে চেষ্টা করেছে সেই ডুবেছে। 111 গভর্নমেন্ট তার সবচেয়ে বড় প্রমাণ। আওয়ামী লীগ এখন এমন ভাবে টার্ন করছে, এমন ভাবে রিটার্ন করছে। আওয়ামী লীগের হাতে প্রচুর পয়সা। আওয়ামী লীগ সেই তার সরকারের সময়ের যে পয়সা, এই পয়সার কানাকড়ি ছিটাইলে ডক্টর ইউনূসের মতন কয়েকজনকে নাকানো জোগানো খাওয়া কোনো বিষয় না। সে পয়সা সে ছিটাচ্ছে, তার ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে। সবচেয়ে বড় কথা হলো ভারতকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানের সাথে দহরম মহরম শুরু করেছেন, এই দেশের টোটাল সেন্টিমেন্ট অগ্রাহ্য করে। এই দেশের সেন্টিমেন্ট আমজনতা, আপনি যদি সামনে মিছিল বের করতে বলেন, পাকিস্তানিরা খুব বেশি মিছিল বের করবে, কিন্তু আমজনতার সেন্টিমেন্ট মিশে আছে তো ভারতের সঙ্গে। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের সবকিছু ভারতের সঙ্গে যায়, পাকিস্তানের সঙ্গে যায় না। কিন্তু ডক্টর ইউনূস সেই পাকিস্তান পন্থাকে তিনি প্রশ্রয় দিয়েছেন, দেওয়ার ফলে এই দেশটাকে তিনি একেবারেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। এখন তার ব্যাক করার কোনো জায়গা নেই। এখন এই যে কথা উঠে না, দেখেন শুরু হয়েছে যে এই নির্বাচন আরো 2 মাস পেছাবে। আলটিমেটলি নির্বাচন তো হবে না। নির্বাচন করার জন্য কোনো এলিমেন্টই ডক্টর ইউনূসের কাছে নেই। সে কি করবে? সে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে? ইজ ইট পসিবল? দেখেন না, আর কয়দিন বাদে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে হবে। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য আপনারা শোনেন নাই? সজীব ওয়াজেদ জয়ের কথায় তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস পারলে করুক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। এই নির্বাচনে তারও এক্সিট হবে না, বিএনপি ওটা এনজয় করবে না। আমি এর আগেও বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে বলেছি। এখন তার লোকজন যেটা বলছে, এই যে তার মাস্টার মাইন্ডরা, এটা তো ক্লিয়ার, এটা অনেক আগে থেকে এই সিচুয়েশন দাঁড়িয়েছে যে এরা সংঘাত সংঘর্ষে তারা প্রস্তুতি নিচ্ছে। তারা 8,500 লোককে ট্রেনিং দিবে। মার্কিন সিনেটে এই প্রসঙ্গ উঠেছে, মার্কিন কংগ্রেসে এই প্রসঙ্গ উঠেছে, যেখানে 8,500 লোককে কিসের ট্রেনিং দিবে, কার ট্রেনিং দিবে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, যে বলছে যে বাংলাদেশে তারা সশস্ত্র যুদ্ধ করতো শেখ হাসিনা 5 আগস্টে পতন না হলে, তাহলে কি পরিমাণ অস্ত্র আছে তাদের কাছে? এইসব বিষয় এখন বিশ্ব কমিউনিটির কাছে কোনো লুকানো চাপানো না। কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ হয়ে যায়নি। আমরাও এখনো বলি, আমরা সবসময় বলি যে আওয়ামী লীগ ফিরে আসুক আগের রূপে। এটা আমরা কেউ চাই না, কারণ আওয়ামী লীগের ওই 17 বছরের শাসন ভালো ছিল না। তাকে ফিরে আসতে হলে, তাকে রাজনীতি করতে হলে করতে দিতে হবে, কিন্তু নতুন রূপে যদি করে তখন মানুষ বিবেচনা করবে আমি কি আওয়ামী লীগকে ভোট দিব কি দিব না। আমি সত্যিকার অর্থে আপনাদেরকে অনেকবার বলেছি, আমি এই পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দেইনি এবং কোনো মার্কাতে আমার ভোট দেওয়া হয়নি। আমি নৌকাও দেইনি, ধানের শীষও দেইনি। কিন্তু এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে বাংলাদেশের মানুষের টোটাল সেন্টিমেন্টটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে ডক্টর ইউনূসের শুধু তার কিছু স্টেপের কারণে। সেই সময় যখন এই গৃহযুদ্ধের ভয় দেখায়, যখন এই গৃহযুদ্ধের জন্য চোখ রাঙায়, বাংলাদেশের মানুষকে এত বোকা, উনি যেটা ভেবেছেন সুযোগ দিয়েছেন। আমরা সুযোগ দিয়েছি 6 মাস, তারপরে কথা বলা শুরু করেছি। আর বাংলাদেশের মানুষ তাকে আর কিছুদিন দেখবে। টাল্টিপাল্টি করলে এই বিএনপি প্রথম ধরবে। দেখেন
তার উপদেষ্টা বলছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঠান্ডা মাথার খেলোয়াড়, সে তো জানে খেলা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, রাজনীতির দলগুলো তো সংঘাত কি জামাত আর বিএনপি করবে? তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে। প্রধান উপদেষ্টা অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না বলে মনে করেন তিনি। হ্যাঁ, খেল লাগায় দেয় প্রধান উপদেষ্টা ঘরে বসে। তার মানে ওই যে বলি না যে জামাত এবং এনসিপি আর এই উপদেষ্টারা এবং আপনার ডক্টর ইউনূস একই রসুনের কোয়া। মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় মানে মাজার যে পুড়ায় দিচ্ছে তোমাদের লোকজন, কি তৌহিদি জনতা, দেখো নাই চুপ করে বসে থাকে, নাচো নাই। তৌহিদি জনতার নামে বাংলাদেশে কম কাণ্ড কারখানা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মেয়েরে টিস করে, তারপরে সেই লোকরে আবার জেল থেকে ছুটায় না ফুলের মালা দেয়, নুরাল পাগলার মরদেহ তুইলা পুড়ায় দেয়। চুপ করে দেখো নাই? তারা তো দেখেছে, তারা তো এইগুলো সেই লাগায় দেয়। এই যে ইস্কনের বিরুদ্ধে এখন মিছিল করে, তারা জানে না, ইন্টেলিজেন্স কাছে খবর নাই কারা করতেছে, কি উদ্দেশ্যে করতেছে, তো তারাই লাগাই দেয়, তারাই আবার খেলা করে যে ধর্মীয় যদি যোগ হয়। তো চাচ্ছে তো একটা রায়ট হোক, একটা ধর্মীয় দাঙ্গা হোক, তাহলে তাদের জন্য সুবিধা। আর কয়দিন বলতে পারবে যে এবার আমরা আর কিছুদিন থাকি, এখন তো নির্বাচনের পরিবেশ নাই। সে শনিবার এই মাহফুজ আলম ঢাকায় একটা প্রোগ্রামে মাজার সংস্কৃতির সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা, মাজার সংস্কৃতির সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমি জানার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি যে ওই যে একটা সংগঠন আছে না, ইসলামী সংগঠন যেটা বাংলাদেশে নিষিদ্ধ, হিজবুত তাহির। হিজবুত তাহির কোন পন্থা? হিজবুত তাহির কি মাজার পন্থার নাকি মাজার বিরোধী? এই প্রশ্নটা আমাকে একটু উত্তর দিবেন আপনারা, কমেন্টে লিখবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাবস্ক্রাইব করবেন। পূর্ণিয়ার খোঁজে আপাতত আমরা কাজ করছি না, আমরা আমাদের কন্ট্রোলে আসছে, আমরা নিশ্চয়ই কাজ করব। মাহফুজ বলেন আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। দরবারগুলোকে আপনারা যা করেছেন, বিপদে তারা আওয়ামী লীগ খুঁজবে না তো আপনাকে খুঁজবে। প্রতিটা মাজার ভেঙে বাংলাদেশে কয়শো মাজার তছনছ করেছে, ভেঙে চুরের শেষ। তো তারা এই আক্রান্ত মানুষ, আওয়ামী লীগ আক্রান্ত গোষ্ঠী, তো তারা তো আওয়ামী লীগকেই খুঁজবে, তারা তো মাহফুজ আলমকে খুঁজবে না, তারা এনসিপি খুঁজবে না। দরবারগুলোকে একটা বোঝানোর চেষ্টা যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে, অর্ধেক শুদ্ধ অর্ধেক মিথ্যা। মসজিদ থেকে বের করে দিচ্ছে না, মসজিদে আরো ঢুকায় দিচ্ছে। জামাতে ইসলামী তার ক্যাম্পেইন করে মসজিদে, রাজনীতির চর্চা কেন্দ্র মসজিদ করছে। আর ডক্টর ইউনূস এসে মাজার ভেঙে দিচ্ছে, এটা তো বাংলাদেশের কাককে যদি জিজ্ঞেস করেন, কাকও কাকা করে বলবে যে হ্যাঁ ইউনূস সাহেব মাজার ভাঙাইছে। আচ্ছা, তিনি বলেন এই কোয়েশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয়, এটা 50 বছর ধরে চলছে। তখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদলে যায়, ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয়, তো মাজার ভেঙা ফেলে মাজারে বরঞ্চ মাজার কমিটি দখল করে। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ ক্ষমতা আসলে মাজার কমিটিতে যায়, কারণ ওখানে মাল সামালা আছে, পয়সা আছে। বিএনপির লোকজন যায়, কিন্তু মাজারটা তো ভেঙে ফেলে না। আপনারা তো এসে মাজারটা ভেঙে ফেলছেন। তথ্য উপদেষ্টা বলেন রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফেসিবাদ রয়ে গেছে। যাক, আমি আর তার তার বক্তব্য আমি কোট করতে চাই না, এটা নিয়ে আর পড়তে চাই না। একটাই কথা, তারা যা যা করছে সবকিছু আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে, এবং আওয়ামী লীগ এমন ঝড়ো একটা অবস্থা তৈরি করেছে। এই যে নির্যাতিত করতে 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 এই দলটার এবং এই দলের মানুষজনকে এখন ওই যে বলি সবসময় যে ব্রিদিং স্পেসটা দেয়নি, যদি ব্রিদিং স্পেসটা দিত এবং এই দলের সত্যিকার অপরাধী যারা, অন্যায়কারী যারা, যারা দোষী, আমরা এখনো বলি, আমরা না, আপনি সাধারণ একটা রিক্সাওয়ালারে গিয়ে বলেন তো সালমান এফ রহমানকে পছন্দ করে কিনা, সাধারণ একটা রিক্সাওয়ালারে গিয়ে বলেন তো আইনমন্ত্রী, এই আইনমন্ত্রী যে ছিল আওয়ামী লীগের আনিসুল হককে পছন্দ করে কিনা, গিয়া বলেন তো ওবায়দুল কাদের আপনি পছন্দ করেন কিনা, এখনো বলবো আমি করি না। আর যদি বলেন দুর্নীতির কিংকে, সে একদম স্পষ্ট ভাষায় কয়েকজনের নাম বলে দিবে যে আওয়ামী লীগের এগুলো 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 আঙ্গুল ফুইরা কলা গাছ হয়েছে। আমি আপনাদেরকে একটা গল্প দিয়ে শেষ করি। আওয়ামী লীগের খুবই প্রভাবশালী একজন নেতা এবং আওয়ামী লীগের একেবারে শীর্ষ কমিটিতে আছে। 2008-এ আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরেই তার আগে 2008-এর আগে তার তেমন কোনো পয়সা, মানে বলতে গেলে সংসার চালাইতে কষ্ট হয়,
2008-এর পরে তার ফ্যামিলি কানাডাতে বাড়ি ঘর সবকিছু করে 2008-এ, তারপরে 24 পর্যন্ত সে খুব পাওয়ারফুল। 2008-এই শত কোটি টাকা দিয়ে কানাডাতে বাড়ি ঘর করছে, তার পরিবার সেখানে শিফট হয়ে গেছে, সে লোক এখন দেশের বাইরে পালানো আছে। তো এরকম অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আছে, সরকারের কাছে তথ্য আছে, কিন্তু এদেরকে নিয়ে কোনো ব্যবস্থা এই সরকার নেয়নি। বরঞ্চ এখন আওয়ামী লীগের ভয়ে তটস্থ হয়ে কিং কর্তব্য বিমূঢ়, কি করবে কি না করবে, এবং আলটিমেটলি যেহেতু আর মানে যে অপরাধ যে পাপ করে ফেলছে তাদের যেহেতু আর এখান থেকে উত্তরণের উপায় নেই, এখন দেশে একটা কচুকাটা করা ছাড়া ওই যে আবার একটা নতুন 25 মার্চ ফিরে আনার চেষ্টা বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।